আচ্ছা দেখো, গতদিন হচ্ছে আমরা এই অধ্যায়ের যে কিছু বেসিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলার কি ছবি আমরা হচ্ছে তোমার ফেসবুক পেজে আপলোড করছিলাম, আর তোমাদের লিঙ্ক দিয়ে বলছিলাম যে হচ্ছে এই সূত্রগুলা দেখে দেখে একবার খাতায় লিখবা। হ্যাঁ, দেখে দেখে একবার খাতায় লিখবা, একবার রিডিং পড়বা, এরপর আরও 3বার দেখে দেখে লিখবা, তাহলেই দেখবে সূত্রগুলো অটোমেটিক তোমার আয়ত্তে চলে আসতেছে, তাই না? হ্যাঁ, আজকে আমরা হচ্ছে এই অধ্যায় ইম্পর্টেন্ট 2টা থিওরি করব। এই অধ্যায়ে মোট ইম্পর্টেন্ট 2টা থিওরি আর কিছু ম্যাথ আছে। ম্যাথগুলা এর পরের দিনে শেষ করব, আজকে হচ্ছে এই থিওরি 2টা করব। তো দেখো, প্রথম থিওরি কি বলছে, যদি ভি অফ এফ, এখন ভি অফ এফ কি জানো? ধরো এইটা একটা ফিল্ড, এইটা একটা এফ ফিল্ড। এই এফ ফিল্ডের ভেতরে ভি হচ্ছে একটা ভেক্টর জগৎ। এই একটা এফ ফিল্ডের ভেতরে ভি কি একটা ভেক্টর জগৎ, ঠিক আছে? ভেক্টর জগৎ হয়, তবে দেখাও যে ফর অল কাপ্পা, এই উল্টা এ দ্বারা কি বোঝায়? ফর অল বোঝায়। ফর অল কাপ্পা এলিমেন্টস টু এফ, অর্থাৎ কাপ্পা একটা স্কেলার রাশি, সেইটা কি এই এফের একটা এলিমেন্টস, অর্থাৎ কাপ্পা এই যে কি বলে এফ ফিল্ড আছে, এই ফিল্ডের একটা অংশ, ঠিক আছে? এটা বলছে। এরপরে কি বলছে, 0 এলিমেন্টস অফ ভি, সরি এখানে 0 ভেক্টর হবে। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে তোমার 0 ভেক্টর হবে। 0 ভেক্টর এলিমেন্টস অফ ভি, অর্থাৎ 0 যে ভেক্টর আছে, কি বললাম যে এই ভি একটা নির্দিষ্ট এরিয়া, এটা কি ভেক্টর জগৎ। এই ভেক্টর জগতের কি 0 একটা ভেক্টর, ঠিক আছে? হইল। এরপরে এটা যদি হয় তবে আমাদের প্রমাণ করতে হবে কি কাপ্পা ইন্টু 0 ভেক্টর সমান 0 ভেক্টর। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কোনো কিছুর সাথে যদি 0 ভেক্টর আমরা গুণ করি তাহলে তো অবশ্যই 0 ভেক্টর আসবে, এটা তো আমাদের মুখস্থ, তাই না? কিন্তু এটা আমাদের এখানে প্রমাণ করতে হবে, স্টেপ বাই স্টেপ প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? তো চলো আমরা প্রমাণ করি। দেখো, আমাদের যে সূত্রগুলো ছিল তার ভিতর কী কী ছিল মনে আছে কি? ভেক্টর জগতের সংজ্ঞা অনুসারে এরকম একটা সূত্র ছিল না? দেখো তো, ভেক্টর জগতের সংজ্ঞানুসারে, ভেক্টর জগতের সংজ্ঞানুসারে দেখো তো, দেখো ভেক্টর জগতের সংজ্ঞানুসারে কী ছিল আমাদের? দেয়ার এক্সিস্ট, উল্টা ই মানে কি দেয়ার এক্সিস্ট 0 ভেক্টর এলিমেন্টস অফ ভি ভেক্টর, ভি। এরপরে কি হলে 0 ভেক্টর যোগ ইউ ভেক্টর সমান, ইউ ভেক্টর যোগ 0 ভেক্টর সমান ইউ আসবে, অর্থাৎ যদি আমরা ইউ ভেক্টর যোগ 0 ভেক্টর করি তাহলে আমাদের কি আসবে? ইউ ভেক্টর চলে আসবে। এইটাই তো আসবে আমাদের, তাই না? এটা তো একদম ইজি, বোঝাই যাচ্ছে। তো এরপরে আমরা কি করব? দেখো, এরপরে আমরা করব এখন ইউ ভেক্টর সমান 0 হলে, ইউ ভেক্টর সমান 0 হলে দেখো, ইউ ভেক্টর সমান 0 হলে এখন আমরা যদি 0 ভেক্টরটা এখানে বসাই তাহলে কি হবে? দেখো তো, 0 ভেক্টর প্লাস 0 ভেক্টর সমান 0 ভেক্টর আসতেছে। এখন এইটা দেখো অনেকের মনে প্রশ্ন আসবে, আরে ভাই এগুলো কি করাচ্ছেন? 0 যোগ 0 সমান 0, এগুলো কেন করাচ্ছে দেখবা। এরপর আমরা কি করব? দেখো, উভয় পাশে আমরা কাপ্পা গুণন করে দেব। এখন এই কাপ্পা গুণন করার মধ্যে একটা সিস্টেম আছে। তোমরা যে হচ্ছে সূত্রগুলো দেখাইছি না, সূত্রগুলোর ভেতরে কী ছিল? কাপ্পা যদি সামনে মুড়ে থাকে, অর্থাৎ সামনে মুড়ে যদি কোনো স্কেলার গুণ করি, দাঁড়াও এখানেও তো আমরা গুণ করতেছি 0 ভেক্টর। তো এই কাপ্পা যদি আমরা গুণন করি, সামনে গুণন করলে এটা সামনে চলে আসবে, সামনে গুণন করলে এটা সামনেই চলে আসবে, আবার পেছনে গুণন করলে 0 ভেক্টরের পরে আসবে। এখন আমাদের প্রশ্ন দিয়ে খেয়াল করতে হবে কাপ্পা কোথায় আছে? 0 ভেক্টরের আগে আছে, তার মানে আমাদের কি অবশ্যই সামনেই গুণন করতে হবে, তাছাড়া ওয়ে নাই, ঠিক আছে? এরপরে আমরা কি করব? দেখো, এরপরে দেখো আমরা কাপ্পাকে ভেতরে গুণন করে দেব। কাপ্পা যদি আমরা ভেতরে গুণন করে দিই, এখন দেখো আমরা কি করব, যে আমাদের প্রমাণে কি বলছে? কাপ্পা ইন্টু 0 ভেক্টর, এখানে 2টা কাপ্পা ইন্টু 0 ভেক্টর চলে আসছে আমাদের। আবার এই পাশেও কাপ্পা ইন্টু 0 ভেক্টর আছে। তো এখান থেকে একটা কাপ্পা ইন্টু 0 ভেক্টর আমরা ভ্যানিশ করলেই তো আমাদের
কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসতেছে, তাই না? এখন কীভাবে ভ্যানিশ করব? এখানে প্লাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর আছে, তার মানে কী বোঝাচ্ছে? মাইনাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর এখানে অ্যাড করলেই তো আমাদের, যোগ করলেই তো আমাদের এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? তো চলো দেখো, কাপ্পা ইন্টু জিরো ভেক্টর যোগ কাপ্পা ইন্টু জিরো ভেক্টর যোগ মাইনাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর সমান কাপ্পা ইন্টু জিরো ভেক্টর যোগ মাইনাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর। এখন দেখো, এখন এই কাপ্পা ইন্টু জিরো ভেক্টর থাকতেছে, থাকুক। এই কাপ্পা ইন্টু জিরো ভেক্টর এখানে প্লাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর, এখানে মাইনাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর, এই দুটো ভ্যানিশ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে গেল। এরপর এই পাশে দেখো তো, কাপ্পা ইন্টু জিরো ভেক্টর প্লাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর মাইনাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর, তার মানে এই পাশে কি আসতেছে আমাদের? জিরো আসতেছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ বলছে না? দেখো তো, যে কাপ্পা ইন্টু জিরো ভেক্টর সমান জিরো ভেক্টর, এটাই তো আমাদের বলছে, তাই না? এটা কি হইলো? প্রুভড হইলো, PROVE প্রুভড। দেখো আমরা কি করছি, আমাদের যে ভেক্টর জগতের সংজ্ঞা আছে সেইটা কি? দেয়ার এক্সিস্ট জিরো ভেক্টর এলিমেন্টস টু ভি, যদি হয় তাহলে কি জিরো ভেক্টর যোগ ইউ ভেক্টর সমান ইউ ভেক্টর যোগ জিরো ভেক্টর, অর্থাৎ জিরো ভেক্টরকে আগে যোগ করি বা পরে যোগ করি একই কথা আসবে, কি আসবে? ইউ ভেক্টর আসবে আমাদের, তাই না? হ্যাঁ। এরপর আমরা কি করছি, এখন ইউ ভেক্টর সমান আমরা শূন্য ভেক্টর বসাইছি। শূন্য ভেক্টর বসাইলে কি হবে? জিরো ভেক্টর যোগ জিরো ভেক্টর, এখানে শূন্য, ইউ ভেক্টর মান শূন্য ভেক্টর বসাইছি, জিরো ভেক্টর আসছে। আর এই পাশে কি ইউ ভেক্টর আছে, সেই জন্য শূন্য ভেক্টর হয়েছে। এরপরে আমরা কি করছি, প্রশ্ন আমাদের কাপ্পা গুণন আছে, সেহেতু আমরা কি করছি, কাপ্পা কোথায় গুণন আছে? সামনে গুণন আছে, আমরা সামনে গুণন করে দিচ্ছি, যে কাপ্পা ইন্টু জিরো ভেক্টর যোগ জিরো ভেক্টর সমান কাপ্পা ইন্টু জিরো ভেক্টর। এরপরে এই কাপ্পাটাকে আমরা কি করছি, ভেতরে গুণ করে দিছি। ভেতরে গুণ করে কি হয়েছে, কাপ্পা ইন্টু জিরো ভেক্টর যোগ কাপ্পা ইন্টু জিরো ভেক্টর সমান কি জিরো ভেক্টর ইন্টু কাপ্পা ইন্টু জিরো ভেক্টর আসছে। এখন আমাদের প্রশ্ন বলতে শুধু একটা কাপ্পা ইন্টু জিরো ভেক্টর, এখানে আছে দুইটা, তার মানে একটাকে ভ্যানিশ করতে হবে। আমাদের ভ্যানিশ করার ওয়েকে যোগ করে দিতে হবে, মাইনাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টরটা আমরা এখানে যোগ করব, তাহলেই তো একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাই হয়েছে, দেখো মাইনাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর এখানে যোগ করার ফলে শুধু একটা কাপ্পা ইন্টু জিরো ভেক্টর থাকতেছে। আর এই পাশে যেহেতু একটাই কাপ্পা ইন্টু জিরো ভেক্টর আছে, ওইটার সাথে আবার মাইনাস কাপ্পা ইন্টু জিরো ভেক্টর যোগ করতেছি, তাহলে কী হবে? শূন্য হয়ে যাবে। বুঝতে পারছো? এটাই। আর এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে না? আশা করি বুঝতে পারছো। আমাদের যদি এইটা মনে থাকে যে হচ্ছে ভেক্টর জগতের সংজ্ঞা কী বলছে, এটা যদি মনে থাকে, এরপরে আমরা কী বসাবো, জিরো বসায় এটা প্রমাণ করব। এরপরে দেখো আমাদের 1 নাম্বার প্রমাণ গেল, এরপর আরও 2টা প্রমাণ আছে। এখন প্রশ্নে অর্থাৎ পরীক্ষায় তোমাদের হয় একটা দিয়ে দিবে, অথবা 3টা দিয়ে দিবে, অথবা 2টা দিয়ে দিবে। কীভাবে বলবে জানো? এই যে যদি ভি অফ এফ ভেক্টর জগৎ হয়, তবে দেখাও যে হয় এইটা দিয়ে দিল, অথবা এইটাও দিল, এইটাও দিল, অথবা 3টাই দিয়ে দিতে পারে, স্যারদের ইচ্ছা। তো চলো এরপর 2 নাম্বারটা প্রমাণ করি আমরা। আচ্ছা দেখো 2 নাম্বারটা কি বলছে, কাপ্পা এলিমেন্টস টু এফ ফিল্ড ইউ ভেক্টর এলিমেন্টস টু ভি হলে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর সমান 0। দাঁড়াও, হ্যাঁ 0, দাঁড়াও, প্রশ্ন উঠাইতে ভুল গেছে একটু, এটা তো ক্লুর। হ্যাঁ 2 নম্বর প্রশ্নটা কি বলছে, যে কাপ্পা এলিমেন্টস টু এফ ফিল্ড ইউ ভেক্টর এলিমেন্টস টু ভি হলে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর সমান 0। আবার হলে 0 হলে দেখাও যে কি বলছে, কাপ্পা ইকুয়ালস টু 0 অথবা ইউ ভেক্টর ইকুয়ালস টু 0। এখানে আমাদের ক্লু দেওয়া আছে কি, কাপ্পা ইন্টু ইউ ভেক্টর সমান 0 হবে, এইটা আমাদের ক্লু দেওয়া আছে। তো আমরা লিখব সলিউশন। দেখো সলিউশন ধরি না দেওয়া আছে, ওইটা লিখলে হবে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর সমান 0, এটার 1 নাম্বার সমীকরণ দাও। তাহলে এখন কাপ্পা নট ইকুয়ালস টু 0 হলে কাপ্পা ইনভার্স ইন্টু কাপ্পা সমান 1 হবে। কারণ কাপ্পা নট ইকুয়ালস টু 0 কেন ধরলাম, দেখো কাপ্পা নট ইকুয়ালস টু 0 ধরছি। এখন কাপ্পা সমান যদি আমরা 0 ধরতাম তাহলে কি হতো, এখানে কি আছে, কাপ্পা ইনভার্স আছে। কাপ্পা ইনভার্স মানে কি, 1/কাপ্পা। এখন 1/0 বসালে কি আসবে, ইনফিনিটি আসবে। ইনফিনিটি কি আর বাস্তব সংখ্যা তো না। তাহলে কি বোঝাচ্ছে, যে কাপ্পা নট ইকুয়ালস টু 0 হতে হবে।
শূন্য হইলেই কেবল আমরা এই সম্পর্কটা লিখতে পারতেছি। এরপরে দেখো এখন ইউ ভেক্টর সমান অন ডট ইউ ভেক্টর আচ্ছা ওয়ান ডট ইউ ভেক্টর এইটা হইতেছে, তাই না? এটাই তো হচ্ছে আমাদের, তাই না? হ্যাঁ, এখন দেখো এই ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি কি না বলো? অবশ্যই লিখতে পারি, কাপ্পা ইনভার্স ইন্টু কাপ্পা ডট ইউ ভেক্টর। এরপর আমরা কি করব? এরপরে দেখো আমরা এই কাপ্পা ইনভার্সটাকে আলাদা রাখবো, কাপ্পা ইনভার্স ইন্টু কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। এভাবে কি লেখা যায় বলো? ওই যে গুণনের নিয়ম অনুসারে 10টা যে নিয়ম ছিল লাস্টেরটাই, ওই 10টার গুণনের নিয়ম অনুসারে এইভাবে আমরা লিখতে পারি। তো এরপরে দেখো, এরপরে কাপ্পা ইনভার্স ঠিক থাকলো। আর এইটা সমান কত? শূন্য না? এটা সমান শূন্য, তাহলে কি আসতেছে আমাদের? শূন্য আসতেছে। কি শূন্য ভেক্টর আসতেছে, এটা সমান শূন্য ভেক্টর হবে। শূন্য ভেক্টর আসতেছে কি সমান? ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর আসতেছে। তাহলে আমাদের কি একটা প্রমাণ হইল? এইটা আমাদের প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ করলাম আমরা? দেখো আমরা কি এটা আমাদের প্রশ্নের দেওয়া আছে, এরপরে আমরা কি করছি? কাপ্পা নট ইকুয়াল টু শূন্য ধরে নিয়েছি। কেন শূন্য ধরে নিয়েছি? ওই যে কাপ্পা ইনভার্স ইন্টু কাপ্পা থেকে আমরা অন নিয়ে আসবো, সেই জন্য এটাকে আমরা শূন্য ধরে নিয়েছি। এরপরে আমরা কি করছি? ইউ ভেক্টর সমান ওয়ান ডট ইউ ভেক্টর, এইটা হয়। এখন ওয়ানের জায়গায় আমরা কি বসাইছি? কাপ্পা ইনভার্স ইন্টু কাপ্পাকে বসাইছি ইউ। এরপরে এই কাপ্পা ইনভার্সটাকে আমরা আলাদাভাবে লিখছি, আর কাপ্পা ইন্টু কাপ্পা ইউ এক জায়গায় লিখে দিছি। কেন এক জায়গায় লিখছি? এই যে এটা মিলানোর জন্য। আর এইভাবে লেখা যায় আমাদের কি, আমরা কি কোথায় দেখছিলাম? সূত্রে দেখছিলাম। এরপরে কি কাপ্পা ইনভার্স ইন্টু শূন্য সমান শূন্য ভেক্টর। তাহলে আমরা একটা কি প্রমাণ পাইলাম। আচ্ছা, 2 নম্বরের আমরা ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর এটা প্রমাণ করছিলাম। এখন আমরা কি দেখব? কাপ্পা সমান শূন্য আসে কিনা। কীভাবে? দেখো সেম প্রসেস। আবার যদি কাপ্পা ডট ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর হয়, যেটা আমরা প্রশ্নেই পাইছি, এবং ইউ ভেক্টর নট ইকুয়াল টু শূন্য, এইটা কিন্তু একটু আগেই প্রমাণ করলাম যে ইউ ভেক্টর ইকুয়াল টু শূন্য। যেহেতু আমরা প্রমাণ করছি যে ইউ ভেক্টর সমান শূন্য, তাহলে এখানে নট ইকুয়াল টু শূন্য দ্বারা করতে হবে। তো এরপরে দেখো এখন কাপ্পা নট ইকুয়াল টু শূন্য হলে ওই যে এই এতটুকু দেখো আগের ম্যাথেরই প্রসেস না? এতটুকু এই পুরাটা সেম আগের ম্যাথেরই প্রসেস। এখানে শুধু কি বলা হয়েছে? দেখো এখানে আবার ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর আসছে। কখন ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর আসছে? যখন কাপ্পা ইকুয়াল টু শূন্য হয়েছে, তখনই তো ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর আসছে, তাই না? দেখো এখানে কাপ্পা ইকুয়াল টু শূন্য, নট ইকুয়াল টু শূন্য, এই জন্যই তো ইউ ইকুয়াল টু শূন্য আসছে। কিন্তু আমরা এখানে ধরেই নিছি যে হচ্ছে ইউ ইকুয়াল টু শূন্য হওয়া যাবে না। তাহলে আমরা এখন কি লিখবো? যে কিন্তু এটি সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা অলরেডি ধরেই নিছি যে ইউ নট ইকুয়াল টু শূন্য, তাই অতএব কাপ্পা নট ইকুয়াল টু শূন্য হতে পারে না, অর্থাৎ কাপ্পা ইকুয়াল টু শূন্য। এটা এই এতটুকু দেখে মনে হচ্ছে যে খানিকটা জোর করেই প্রমাণ করছি আমরা, তাই না? হ্যাঁ, ওরকমই কিছু একটা। দেখো মূলত আমাদের কাপ্পা নট ইকুয়াল টু শূন্য হওয়ার জন্যই ইউ ভেক্টর সমান শূন্য আসছে, কিন্তু আমরা অলরেডি ধরে নিছি ইউ ভেক্টর সমান শূন্য হতে পারবে না। ইউ ভেক্টর সমান যদি শূন্য না হতে পারে, তাইলে কি কাপ্পা ইকুয়াল টু শূন্য হতে পারবে না, আর কাপ্পা নট ইকুয়াল টু শূন্য হতে পারবে না। আর কাপ্পা নট ইকুয়াল টু যদি শূন্য হতে না পারে, তখনই তো কি কাপ্পা ইকুয়াল টু শূন্য হবে, তাই তো হবে। হ্যাঁ, এই প্রমাণগুলো খুবই বোরিং প্রমাণ, বুঝছো? দেখো এখানে ইউ ভেক্টর সমান জোর করে 1 নিয়ে আসছি, আবার জোর করে 1-এর জায়গায় কাপ্পা ইনভার্স ইন্টু কাপ্পাক নিয়ে আসছি, আবার এখানে কি করছি? আলাদা করে দিছি। মানে এই থিওরিগুলা ব্যাপক বোরিং থিওরি, খুব খারাপ লাগে থিওরিগুলা। আচ্ছা, এরপর 3 নম্বর থিওরিটা দেখো কি বলছে। আচ্ছা, এটা আগে মুছাই দিয়ে 3 নম্বর থিওরিটা লিখে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। 3 নম্বর প্রমাণটা দেখো কি বলছে। ফর অল কাপ্পা এলিমেন্টস অফ এফ ফিল্ড, আবার ফর অল ইউ ভেক্টর এলিমেন্টস অফ ভি হলে কাপ্পা ইন্টু মাইনাস ইউ ভেক্টর সমান মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর সমান মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। হ্যাঁ, উচ্চারণের সময় সব একই রকম মনে হচ্ছে না? হ্যাঁ, এখানে আমাদের টোটাল 3টা পার্ট আছে, লেফট হ্যান্ড সাইড, মিডিল সাইড, রাইট সাইড। বুঝতে পারছো? লেফট সাইড, মিডিল সাইড, রাইট সাইড আছে। আমরা ধাপে ধাপে প্রমাণ করব। প্রথমে আমরা প্রমাণ করবো কোনটা? লেফট সাইড সমান রাইট সাইড, এইটা আগে প্রমাণ করবো। এরপর মিডল সাইড সমান রাইট সাইড প্রমাণ করব। তো দেখো আমাদের প্রথমে কি
এই ম্যাথটা করার জন্য আমাদের এই দুইটা টেকনিক অবলম্বন করতে হবে। প্রথমটার জন্য কাপ্পা ইন্টু জিরো ভেক্টর সমান জিরো ভেক্টর, এই যে এইটা। এরপরে কি দ্বিতীয়টা জিরো ভেক্টর ইন্টু ইউ ভেক্টর সমান জিরো ভেক্টর। এই দুইটা টেকনিক এই থিওরির জন্য মনে রাখতে হবে। তো দেখো আমরা প্রথমে কাপ্পা ইন্টু জিরো ভেক্টর সমান জিরো ভেক্টর হয়, এইটা আমরা এই থিওরি থেকে জানলাম। থিওরি বলতে এই কি বলে ক্লু থেকে জানলাম। এরপরে কি আমরা জিরো ভেক্টরের জায়গায় আমরা দেখো তো ইউ ভেক্টর প্লাস মাইনাস অফ ইউ ভেক্টর আমরা বসাইতে পারি না? এটা বসাইলে কি শূন্যই তো আসে। ওই যে যেহেতু ইউ ভেক্টর প্লাস মাইনাস অফ ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর, এইটা ওই সূত্রের ভেতরই আছে। আমাদের তো সবগুলো সূত্র লাগতেছে না, কিছু কিছু সূত্র লাগতেছে, সেই জন্য আমি বেসিকের কোনো ক্লাস নিয়ে নিই। যেহেতু আমরা মনে করো যে ম্যাথের মধ্যে দেখা দিচ্ছে কোন কোন সূত্র লাগতেছে, সেহেতু আমাদের ওই এক্সট্রা করে 1 ঘন্টা বা আধা ঘন্টার ক্লাস নিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, বুঝছো? তো এরপরে দেখো এই কাপ্পাটাকে ভেতরে গুণ করে দিছি। অবশ্যই গুণের সিরিয়ালটা মনে রাখবা। গুণের স্কেলার ধ্রুবক যদি বাম পাশে হয় অর্থাৎ আগে হয়, গুণ করার ক্ষেত্রেও সামনেই আসবে, পরে কিন্তু কোনোভাবেই পরে দেওয়া যাবে না। পরে দিলে পারি যে স্যারের একটু লিনিয়ার নিয়ে একটু জানাশোনা আছে সেই স্যার, এটা যদি তুমি পরে দাও ইউ ভেক্টরে পরে দাও, সাথে সাথেই তোমাকে ফুল অঙ্কই কেটে দিবে। যতই তুমি লাস্টে উত্তর মিলাও পুরাটাই কেটে দিবে, তোমাকে নাম্বার দিবে না। একটু খেয়াল রাখতে হবে এগুলোর ক্ষেত্রে। লিনিয়ারের ক্ষেত্রে এই যে এখানে যেটা গুণ করব, যেটা সামনেও গুণ করব, গুণফলও সামনেই চলে যাবে। যেটা পেছনে গুণ করব, গুণফলের ক্ষেত্রেও পেছনে আসবে। এই কাপ্পাকে আমরা যদি পেছনে গুণ করতাম তাহলে ইউ ভেক্টরের পরে কাপ্পা গুণ করতাম। যেহেতু আমরা আগে গুণ করছি সেহেতু আমাদের আগে রাখতে হবে এটাকে। তো কাপ্পা ইন্টু ইউ ভেক্টর প্লাস কাপ্পা ইন্টু মাইনাস অফ ইউ ভেক্টর, এটার সাথে গুণন হয়ে গেল, হইল। এরপরে এই পাশে আছে শূন্য ভেক্টর আছে, এটা যা আছে তাই রাখলাম আমরা। এরপরে দেখো তো কাপ্পা ইন্টু ইউ ভেক্টর মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি শূন্য ভেক্টরই আসতেছে না আমাদের? অবশ্যই শূন্য ভেক্টরই আসতেছে। এরপর আমরা কি করছি, এই পাশ থেকে প্লাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, এই পাশে প্লাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার পরে আমাদের কী থাকতেছে, কাপ্পা ইন্টু মাইনাস অফ ইউ ভেক্টর, কাপ্পা ইন্টু মাইনাস অফ ইউ ভেক্টর থাকতেছে। আর এ পাশে কী থাকতেছে, মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর থাকতেছে, যেইটা আমাদের কি হয়ে গেল দেখো তো, লেফট সাইড আর রাইট সাইড মিলছে না? মিলছে। এই 1 নম্বর সমীকরণকে একটু আমরা এখানে সাইড করে রাখবো। কাপ্পা ইন্টু মাইনাস অফ ইউ ভেক্টর সমান মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। এরপরে দেখো দ্বিতীয় সমীকরণটা আমরা লিখি। আচ্ছা, এখন দ্বিতীয় সমীকরণ অর্থাৎ মিডিল সাইড সমান রাইট সাইড আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কোন ক্লুটা ইউজ করব, জিরো ভেক্টর ইন্টু ইউ ভেক্টর সমান জিরো ভেক্টর, এইটা আমরা লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা জিরো ভেক্টরের জায়গায় আমরা কী বসাবো, কাপ্পা প্লাস মাইনাস অফ কাপ্পা বসাবো। কেন বসাবো, এই দুইটা বাদ দিয়ে দিলে তো আমাদের জিরোয় আসতেছে, তাই না? আর আমাদের দেখো মিডিল সাইডে কি আছে, কাপ্পা আছে, কিন্তু এখানে তো কোনো কাপ্পা নাই, সেজন্য কাপ্পাটাকে আমরা ধরলাম আর কি। ধরার পরে দেখো আমরা এখন গুণন করে দিছি। একটু আগে কি বললাম, গুণনের শর্ত যদি পেছনে থাকে আমরা গুণফলের এখানে এসে পেছনেই লাগাই দিব। তো কাপ্পা ইন্টু ইউ ভেক্টর প্লাস মাইনাস অফ কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, দেখো পেছনে লাগাই দিছি। কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আবার জিরো ভেক্টরের বদলে আমরা দেখো জিরো ভেক্টর বদলে কাপ্পা ইন্টু ইউ ভেক্টর মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, এই দুটো বাদ দিলে তো জিরো ভেক্টরে আসে আমাদের, তাই না? হ্যাঁ, তাই আসে। এরপরে দেখো আমাদের কি করছি, এখানে প্লাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর আর এখানকার প্লাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর আমাদের এখানে কী থাকতেছে, মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর, আর এই পাশে কী থাকতেছে আমাদের মাইনাস ইন্টু কাপ্পা ইন্টু ইউ ভেক্টর থাকতেছে। তো আমাদের এইটাই তো আমাদের মিডল সাইড, তাই না? দেখো তো মিডল সাইড মিলছে কিনা 2 নম্বর সমীকরণে। তো এখন আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ হতে আমরা বলতে পারি যে 1 ও 2 নং সমীকরণ হতে 1 ও 2 নং সমীকরণ হতে পাই কাপ্পা ইন্টু ইউ ভেক্টর সমান মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর সমান মাইনাস কাপ্পা ইন্টু ইউ ভেক্টর। বলার সময় তো সবগুলো একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু লেখার সময় একটু ডিফারেন্স আছে। আশা করি বুঝতে পারছো। আমরা দুইটা আমাদের
এই থিওরির 3টা যে পার্ট আছে 3টা পার্টে আমরা কমপ্লিট করে ফেলছি, একদম ছোটো ছোটো। দেখো কয় লাইন, 1 2 3 4 লাইন, 4 5 লাইন করে ম্যাথ। এগুলো মুখস্থ করা ইজি না, বোঝার পরে 2-1বার দেখে দেখে লিখলে পারি তো আমাদের মুখস্থ হয়ে যাবে। 2বার লিখবা, 2বার দেখে দেখে লিখবা, একবার না দেখে লিখবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। তো এরপর আমরা কি দেখবো, থিওরি নাম্বার 2 দেখবো। থিওরি 2 দেখার আগে আর একটা সূত্র দেখতে হবে, ওই সূত্রটা দেখি চলো। আচ্ছা, সূত্রে কী ছিল, ভেক্টর জগতের উপজগৎ হওয়ার জন্য 10টা সূত্র ছিল টোটাল। এইটার সাথে আরও 2টা সূত্র অ্যাড হবে। এখানে যে 2টা সূত্র দেখতেছো, এই 2টা সূত্র অ্যাড হবে। এই 2টা সূত্র দ্বারা মূলত সবগুলা ম্যাথ করা হবে। মজার বিষয় এখানেই না, ওই 10টা লাগবে কখন, ওই যে মাঝখানে লাইনগুলোতে। আর এখন যে 2টা সূত্র দেখাচ্ছি, এই 2টা সূত্র দ্বারাই এই অধ্যায় সবগুলা ম্যাথ করবো আমরা। তো চলো দেখো, এখানে এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এখান থেকে 2 নম্বর সূত্র শুরু। ঠিক আছে, শুরু হোক। কি বলছে, ভেক্টর জগৎ ভি অফ এফ এর উপসেট ডাব্লু আর উপজগৎ হবে যদি এবং কেবল যদি জিরো ভেক্টর এলিমেন্টস অফ ডাব্লু হয় বা ডাব্লু নট এলিমেন্টস অফ ফাঁকা সেট হয়। এখন ফাঁকা সেট কি জানো, জিরো ভেক্টরের ক্ষেত্রে সেট বিদ্যমান থাকতেছে 0, 0, 0, অর্থাৎ আর কিউব। এটা যদি আর কিউব হয় তাহলে কি জিরো ভেক্টরের ক্ষেত্রে 0 0 হচ্ছে। এটা যদি R4 হয় তাহলে জিরো ভেক্টর 0 0 0 0 0 হবে। আর ফাঁকা সেট কোনগুলো জানো, ফাঁকা সেট মানে কিছুই থাকবে না। যতই তুমি R3 R5 এর উপাদান বলো, কোনো লাভ নেই। ফাঁকা সেট মানে ফাঁকা সেট হবে। তো প্রথম সূত্রটা কি বলতেছে, যে জিরো ভেক্টর এলিমেন্টস অফ ডাব্লু হবে, অর্থাৎ এই জিরো ভেক্টরটা ডাব্লু এর উপাদান হতে হবে, তবে আমরা বলতে পারবো ডাব্লু ভি অফ এফ এর উপজগৎ হবে। এইটা গেল একটা সূত্র। আর একটা সূত্র কি বলছে আমাদের, দেখো যে ফর অল আলফা কমা বিটা কি স্কেলার রাশি, এটা কই থাকবে, এফ ফিল্ডে থাকবে যেহেতু স্কেলার রাশি। আর তারপর কি বলছে, ফর অল ইউ ভেক্টর কমা ভি ভেক্টর, যেহেতু ভেক্টর রাশি সেহেতু ডাব্লুর ভেতরে থাকবে, হলে আলফা ইন্টু ইউ ভেক্টর প্লাস বিটা ইন্টু ইউ ভেক্টর এলিমেন্টস অফ ডাব্লু হবে। অর্থাৎ এই যে এই আলফা ইউ আর ভি ভেক্টর, এটা তো ডাব্লু এর উপাদান, তাই না? তাই তো বলছে আমাদের সূত্রে, হ্যাঁ ডাব্লু এর উপাদান। এখন এইটার সাথে যদি আমরা আলফা বিটা গুণন করি, গুণন করার পরও এটা আমাদের কি ডাব্লুর উপাদান থাকতে হবে। যদি থাকে তবে আমরা বলতে পারবো কি ডাব্লু ভি অফ এফ এর একটা উপজগৎ হবে। বুঝছো আশা করি, এটা বোঝার কিছুই নাই, এটা জাস্ট মুখস্থ করবা। তো চলো থিওরি নাম্বার 2 প্রমাণ করি। আর এইটা কখন ভালোভাবে বুঝতে পারবো, তখন জানো তো, যখন আমরা ম্যাথ করাবো, ম্যাথের ভিতরে যখন ধরে ধরে করাবো লাইনটা কীভাবে কি হয়, উদাহরণ সহ করাবো ম্যাথে, তখন বুঝতে পারবা যে কেমনে কী হইলো। এটা আপাতত নোটে লিখে রাখো আর মুখস্থ করো। আর এখন আমরা থিওরি নাম্বার 2 করবো। দেখো, আচ্ছা দেখো 2 নাম্বার থিওরিটা দেখো কি বলছে আমাদের, যদি ভেক্টর জগৎ ভি অফ এফ এর 2টি উপজগৎ এস এবং টি হয়, ভেক্টর জগৎ ভি অফ এফ তো আছে, এটার 2টি উপজগৎ এস আর টি যদি হয়, তবে দেখাও যে এস ইন্টারসেকশন টি, অর্থাৎ এস আর টি এর যে কমন উপাদানগুলো আছে সেগুলোও কি ভি অফ এফ এর উপজগৎ হবে। তো চলো আমরা দেখাই। দেখো, যেহেতু এস আর টি কী বলছে আমাদের, 2টা উপজগৎ বলছে, সেহেতু কি জিরো ভেক্টর এস এর এলিমেন্টস হবে, আবার টি এর এলিমেন্টস হবে। কেন, ওই যে একটু আগেই তো দেখলাম জিরো ভেক্টর ডাব্লু এর এলিমেন্টস হচ্ছে, ডাব্লু বুসেটের এলিমেন্টস হচ্ছে। সেই সূত্র থেকে, প্রথম সূত্র যেটা, সেই সূত্র থেকে আমরা কি বলতে পারি, জিরো ভেক্টর এসেরও এলিমেন্টস টিরও এলিমেন্টস। এখন এস আর টির ভেতরে কমন এলিমেন্টস কোনটা, জিরো ভেক্টরই কমন এলিমেন্টস হচ্ছে না, যেহেতু জিরো ভেক্টরই কমন এলিমেন্টস হচ্ছে, সুতরাং এস ইন্টারসেকশন টিও জিরো ভেক্টরের উপাদান হবে, এস ইন্টারসেকশন টি এর উপাদানও জিরো ভেক্টর হবে। কেন, কারণ এস এর উপাদান জিরো ভেক্টর, টির উপাদানও জিরো ভেক্টর, দুইটাই কমন। তাহলে কি এস ইন্টারসেকশন টি করলে কি জিরো ভেক্টরই হবে না তাদের উপাদান? হ্যাঁ, তাহলে এটা আমাদের কি গেল, প্রমাণ হইল। তার মানে কি একটা উপাদান থাকতেছে এস ইন্টারসেকশন টি করলে, সেহেতু আমরা কি বলতে পারি, এস ইন্টারসেকশন টি কি ফাঁকা সেট হবে না। বুঝতে পারছো কি বললাম? এটা ওই যে প্রথম সূত্র থেকে নিয়ে আসলাম। এরপরে দ্বিতীয় সূত্র থেকে কি বলছিল, দ্বিতীয় সূত্র কি বলছিল, ইউ আর ভি ভেক্টর ওই উপজগতের উপাদান হবে।
তো আমাদের কি বলছে এস ইন্টারসেকশন টি এর উপাদান হতে হবে, ঠিক আছে, ধরে নিছি আমরা ইউ ভেক্টর আর ভি ভেক্টর এস ইন্টারসেকশন টি, আর কি আলফা বিটা এফ ফিল্ডের উপাদান হবে। যেহেতু আলফা বিটা স্কেলার রাশি, সেই জন্য আলফা বিটা কার উপাদান হবে? এফ ফিল্ডের উপাদান হবে, ঠিক আছে হোক। এরপরে কি ওই যে গুণনের টাপ দেখছিলাই তো, গুণন করে দিলে সেটা অবশ্যই কি ডাব্লিউ ফিল্ডের ডাব্লিউ এর এলিমেন্টস হতে হবে। এখানেও কি তাহলে গুণন করে দেওয়ার পরে এসেরও এলিমেন্টস হবে, আবার গুণন করে দেওয়ার পর টিরও এলিমেন্টস হবে। যেহেতু এই দুইটাই উপজগৎ, ওইটাতে সূত্রে কী ছিল? ডাব্লিউ উপজগৎ ছিল না? ডাব্লিউ উপজগৎ হওয়ার কারণে আলফা ইন্টু ইউ ভেক্টর যোগ বিটা ইন্টু ভি ভেক্টর সমান না এলিমেন্টস অফ ডাব্লিউ ভেক্টর। এখানে কি বলছে? এস আর টি যেহেতু উপজগৎ বলছে, সেহেতু আলফা ইন্টু ইউ ভেক্টর যোগ বিটা ইন্টু ইউ ভেক্টর সমান এসেরও এলিমেন্টস হবে, টিরও এলিমেন্টস হবে। এখন এসের এলিমেন্টসও হচ্ছে আলফা ইন্টু ইউ ভেক্টর প্লাস বিটা ইন্টু ভি ভেক্টর, আবার টিরও এলিমেন্টস আলফা ইন্টু ইউ ভেক্টর প্লাস বিটা ইন্টু ভি ভেক্টর হচ্ছে। তাহলে এই দুটোর কমন এলিমেন্টস এইটাই হচ্ছে না? তাহলে এস ইন্টারসেকশন ডি করলে কি এটাই আসতেছে না আমাদের? যেহেতু আমাদের এটাও মিলল, আবার এখানে এটাও মিলল, সুতরাং আমরা কি বলতেই তো পারি যে এস ইন্টারসেকশন টি ভি অফ এফ এর একটি উপজগৎ। বুঝছো? ওই সূত্রটা যদি বুঝতে পারো, একটু আগে যে সূত্রটা মুখস্থ করতে বললাম না, ওইটা যদি মুখস্থ থাকে, তাহলে কি উপজগৎ কি জিরো এলিমেন্টস অফ ওই উপজগৎটা আসবে, জিরো ভেক্টর এলিমেন্টস অফ ওই উপজগৎ। এখানে দুটো উপজগৎ বলছে, তাই দুটো উপজগতেরই জিরো ভেক্টর এলিমেন্টস হবে। এলিমেন্টস হওয়ার কারণে এখন যদি এস ইন্টারসেকশন টি করি, তাহলে এস ইন্টারসেকশন যদি টি করা হয়, তাহলে এটাও জিরো ভেক্টর, এটাও জিরো ভেক্টর, দুইটা কমন উপাদান, তাহলে কি জিরো ভেক্টরই হবে না এস ইন্টারসেকশন টির কি বলে এলিমেন্টস? যদি এস ইন্টারসেকশন টির এলিমেন্টস জিরো ভেক্টর হয়, তাহলে কি আর ফাঁকা সেট থাকার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই, তাই সেটা আমরা লিখে দিয়েছি। সুতরাং এস ইন্টারসেকশন টি এ ফাঁকা সেট থাকবে না। তো আমাদের 1 নাম্বার সূত্র পাইলাম যে এস ইন্টারসেকশন টি উপজগৎ হওয়ার জন্য কি জিরো ভেক্টর এলিমেন্টস হয়েছে। এরপরে কি হয়েছে আমাদের? আলফা আর বিটা ইউ ভেক্টর আর ভি ভেক্টর এস ইন্টারসেকশন টি এর অংশ, এটা আমরা ধরে নিয়ে কাজ করব। এরপরে কি ফর অল আলফা বিটা এলিমেন্টস অফ এফ ফিল্ডের হবে। এরপরে কি আলফা বিটা গুণ করে দেওয়ার পরে, যেহেতু এস আর টি আমাদের বলে দিছে উপজগৎ, সেহেতু আলফা বিটা গুণ করার পরে এই দুইটা কি হবে? এস আর টির এলিমেন্টস হবে, যেহেতু আমাদের বলে দিছে এস আর টি কি উপজগৎ। এরপরে যদি আমরা এস ইন্টারসেকশন টি করি, তাহলে এই দুটোর কমন উপাদান কি? আলফা ইউ যোগ বিটা ভি না? দুইটারই তো কমন উপাদান এটা। তাহলে কি এস ইন্টারসেকশন টি করলে এটার এলিমেন্টসও হবে আমাদের আলফা ইউ প্লাস বিটা ভি। তো এইটার এলিমেন্ট যদি এইটাই হয়, তাহলে কি আমরা এস ইন্টারসেকশন টিকে উপজগৎ বলতে পারি না? অবশ্যই পারি, একদম ইজি ম্যাথ এগুলো। দেখছো, দুই লাইন ম্যাথ হচ্ছে 2 লাইনে, আর বাংলা লেখা হচ্ছে 4-5 লাইন। এই অধ্যায়ের এই থিওরিগুলা এরকমই, বাংলা লেখাই বেশি এই থিওরিগুলোতে মুখস্থ, সেজন্য এই অধ্যায়টা একটু বেশি করতে হয়। তো এরপরের দিন আমরা ম্যাথ করাবো। ম্যাথ তো আরও সহজ। এই যে আজকে যে 2টা সূত্র প্রমাণ দেখালাম, এই 2টো সূত্র দ্বারাই আমরা এই অধ্যায় সবগুলো ম্যাথ করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।